কেন শেখ হাসিনা ফেল করলো, এটাকে আসতে হবে। আমরা যদি আরও পিছনে যাই দেখব যে কেন শেখ মুজিবুর রহমান ফেল করেছিল, এবং আগামী সরকার টিকে থাকবে কি থাকবে না, তারেক রহমান ফেল করবে কি না করবে সেটা বোঝা যাবে। তা সমস্যাটা কোথায়? সমস্যাটা হলো একটা রাষ্ট্রের আয় এবং ব্যয়, এটার মধ্যে একটা ব্যালেন্স থাকতে হবে। যদি আয় বেশি হয় রাষ্ট্র স্টেবল, ব্যয় যদি বেশি হয় রাষ্ট্র দেউলিয়া হবে। তা আমরা দেখলাম যে যখন আমরা যদি পিছিয়ে যাই, একটু পিছিয়ে দিয়ে গেলাম, যখন আপনি ৬৬ সালে দেখবেন যে আপনি যখন মারা গেলেন, শহীদ সোহরাওয়ার্দী মারা গেলেন, তখন শেখ মুজিবুর রহমান বলল যে বাংলাদেশের বৈষম্য হচ্ছে। কোথায় বৈষম্য হচ্ছে? যে আমাদের পাট, আমাদের চা, আমাদের তেল, এই চিনি, আমাদের পেপার আমরা আয় করতেছি এবং এইটা ব্যয় হচ্ছে পশ্চিম পাকিস্তানে, সুতরাং বৈষম্যের শিকার আমরা। এটাকে যখন উনি বললেন, আমাদের দেশের মানুষ কিন্তু এটা বিশ্বাস করলেন যে হ্যাঁ আমরা বৈষম্যের শিকার। এই বৈষম্যের নিয়ে কি আন্দোলন হলো, ৬৯ গণ আন্দোলন, অভ্যুত্থান হলো, এবং আমরা ৭১ স্বাধীন হলাম। হওয়ার পরে পাকিস্তান চলে গেল। পাকিস্তান চলে যাওয়ার পরে কে আসছে আমাদের সাথে? আমাদের সাথে ভারত আসছে। ভারতের সাথে আসার সাথে সাথে কিন্তু আমরা বৈষম্যের শিকার হলাম। কারণ কোথায় শিকার হলাম? যে ভারত আমাদেরকে ১০ বিলিয়ন পণ্য আমরা ভারতের কাছ থেকে কিনতেছি, কিন্তু ভারত কিন্তু আমাদের কাছ থেকে কিছু কেনে নাই। ভারত যদি আমাদের গার্মেন্টসটাকে যদি তাদের দেশে যাওয়ার সুযোগ করে দিত, যেমন 7টা চুক্তিতে যে শুল্কর ব্যবস্থা আছে, সেই শুল্ক কিন্তু আমাদের আরএমজি ভারতে যেতে পারে। কিন্তু ওরা কি করেছে, যখনই অ্যান্টি ড্যাম্পিং দিয়ে রাখছে, অ্যান্টি ড্যাম্পিং দিচ্ছে, তারপরে ব্যারিয়ার দিচ্ছে, এই ব্যারিয়ার অ্যান্টি ড্যাম্পিং এগুলো দিচ্ছে, দেওয়ার পরে কি হয়েছে, আমাদের গার্মেন্টসটা ঢুকতেছে না। ফলে আমরা কি করতেছি, আমরা কিন্তু বাধ্য হয়ে 7 সমুদ্র 13 নদী পার যে আমেরিকার কাছে গেছি, ইউরোপের কাছে গেছি, আমরা তো ভারত থেকে যেতে পারতাম। ভারত যদি আমাদের নদীগুলোতে বাঁধ না দিত, তাহলে কিন্তু আমাদের পাট শিল্প হারাতো না। তা পাট শিল্প না হারালে কিন্তু আমরা ভারতের সাথেই ব্যবসা বাণিজ্য করতে পারতাম। কিন্তু ভারত তো আমাদেরকে এই জায়গায় পৌঁছে দিছে। এখন ধরেন শেখ হাসিনা, কেন শেখ হাসিনা ফেল করছে? শেখ হাসিনা তো আপনি যখন ক্ষমতায় আসছে, ক্ষমতা আসার পরে তার ডলার লাগবে বাংলাদেশকে চালানোর জন্য, তো তিনি গেছে চায়নাতে, চায়না আপনাকে ডলার দিছে। সেই ডলারটা কিভাবে দিছে? ওরা দিয়েছে হলো আপনাকে G2G প্রজেক্ট হিসাবে। G2G প্রজেক্ট দিছে যে 5,000 কোটি টাকা তুমি নাও, নিয়ে তোমার দেশে একটা ব্রিজ বানাও, কিন্তু ওই ব্রিজে আমাদের কোম্পানির লোকরা কাজ করবে। তা ওদের লোকরা কাজ করছে, ওদের কর্মসংস্থান হয়েছে, ওদের ইকুইপমেন্ট ব্যবহার হয়েছে, এবং ওই 5,000 কোটি টাকা কিন্তু তারা 7,000 কোটি টাকা নিয়ে গেছে। কিন্তু সেখানে কি হয়েছে, সেখানে 5,000 কোটি টাকার মধ্যে 2,000 কোটি টাকা ইনভেস্টমেন্ট হয়েছে, 3,000 কোটি টাকা আমরা খেয়ে ফেলছি, আমাদের বিভিন্ন লোকের পকেটে গেছে। সেই টাকাটা যদি শেখ হাসিনা রিইনভেস্টমেন্ট করাতে পারতো বাংলাদেশে, তাহলে কিন্তু কর্মসংস্থান তৈরি হতো। কিন্তু ওই 3,000 কোটি টাকা যে আমাদের পকেটে গেছে, আমাদের ইঞ্জিনিয়ারের পকেটে গেছে, সেক্রেটারি সাহেবের পকেটে গেছে, পলিটিশিয়ানদের পকেটে গেছে, এই টাকাটা কি হয়েছে, এই টাকাটা কিন্তু আবার ড্রেন আউট হয়েছে, বাংলাদেশ ব্যাংকের ডলারটাকে নিয়ে চলে গেছে। যার কারণে প্রথমবার যখন শেখ হাসিনা গেছে চায়নাতে, তখন কিন্তু রেড কার্পেট জানা বসেছে, কিন্তু পরের বার যখন গেল 5 দিনের শপথ 3 দিন ফেরত চলে আসলো, কারণ চায়না বললো যে ইউ ডোন্ট হ্যাভ ডলার ইন ইউর বাংলাদেশ ব্যাংক, সুতরাং তারা আর টাকা দিল না। এমন কথা শোনা যায় যে শি জিনপিং বৈঠক থেকে উঠে গেছিল। হ্যাঁ, তো এখন কেন উঠে গেল? যে তোমার বাংলাদেশে তোমার ডলার নাই। তো সুতরাং এখন যেরকম তারেক রহমান গেছেন চায়নাতে, তারা রেড কার্পেট দিচ্ছে, কিন্তু যখন চায়না দেখবে যে আমাদের ডলার নাই, তারা কিন্তু রেড কার্পেট সরাই ফেলবে। সুতরাং আপনি ওই লোন নিয়ে দেশ চালানোর কথা চিন্তা করেন না, আপনাকে ডাইরেক্ট ইনভেস্টমেন্টে আসতে হবে। লোকাল হলো সমস্যাটা। আমরা লোকাল অবশ্যই আসবে। যেরকম চায়না এখন উঠছে কিভাবে, প্রথমে তো তারা আমেরিকাকে ঢুকতে দিছে, জাপানকে ঢুকতে দিছে, কোরিয়াকে ঢুকতে দিছে, দেন কোরিয়ানরা যখন গেছে, জাপানে যখন গেছে, তখন চায়নার ভিতরে গেছে, ভিতরে যে টেকনোলজিকে সে নিছে, নেওয়ার পরে আমেরিকা এখানে। এখন আমাদের তো আমেরিকাকে আসতে দিতে হবে, কোরিয়াকে আসতে দিতে হবে। এখন বলবেন না হোয়াই নট চায়না? চায়নাকে দিলে কি হবে? চায়না যদি আপনার একটা ফ্যাক্টরি করে বাংলাদেশে, তো সে কি করে, সে সব লোকজন চায়না থেকে নিয়ে আসে। সুতরাং আমরা ওখানে যারা কাজ করব তারা হলো ঝাড় দিব, জাস্ট লেবার। বাট একটা যদি জাপানি ফ্যাক্টরি আসে, ওরা ইচ্ছে করলে ওদের লোক নাই, ওরা এখানে আসবে, ওদের লোক কিন্তু বাংলাদেশে ঢুকবে। আমেরিকানরা যদি আসে, আমেরিকান কোম্পানি, আমাদেরকে চাকরি দিতে হবে। আমাদের এখানে ইয়াং জেনারেশনরা আছে, দে ক্যান এন্টার। সুতরাং তারা যদি আমাদের দেশে আসে, উই শুড ওয়েলকাম দেম। কারণ হলো যে আমরা আর লোন দিয়ে চলতে পারবো না।
ইটস নেভার পসিবল। আমরা তো ওভার লোন দিয়ে আমরা চলতে পারবো না, সুতরাং আমাদের ডাইরেক্ট ইনভেস্টমেন্ট লাগবে। এবং ডাইরেক্ট ইনভেস্টমেন্ট মধ্যে জন্য যদি ওরা যে আমাদের রেসিপ্রোকাল চুক্তি করছে, সেখানে কিন্তু আমাদের গ্যাস নাই, ওরা কিন্তু গ্যাসের ব্যবস্থা করছে। ওরা কিন্তু ডিপ সিতে এলএনজি টার্মিনাল তৈরি করছে। এলএনজি টার্মিনালে তারা এই যে আপনার গ্যাস আনবেন যে আমেরিকার থেকে, না পাইপলাইন, আমেরিকার থেকে এলএনজি আনবেন $1 বিলিয়ন। এই $1 বিলিয়ন কিন্তু তারা তৈরি করে দিছে, ওই যে 6টা ব্যাংক কনসোর্টিয়াম করে দিছে। সুতরাং ওরা আসবে, এখানে ইন্ডাস্ট্রি ফর্ম হবে, ইন্ডাস্ট্রিতে আমাদের দেশের লোকরা কাজ করবে। দিস ইজ দি ওয়ে আমাদের দেশের, এর ছাড়া আমাদের আর কোনো ওয়ে নাই। এখন আপনি ভারতের সাথে যেতে পারেন, ভারতের সাথে কিন্তু যাওয়ার জন্য জেনারেল জিয়ায় পথ করে দিছিলেন, তিনি সার্ক তৈরি করে দিছিলেন। সার্ক তৈরি করে, যে মোদি যেরকম বলতেছেন বৃহত্তর ভারত চাবি, বৃহত্তর ভারত করার জন্য কিন্তু সার্ক তৈরি করা হয়েছিল, আমাদের জেনারেল জিয়ায় করে দিছিলেন। কিন্তু ওরা বৃহত্তর ভারত তৈরি করে নাই। ওরা যদি নেপালকে আমাদের বাংলাদেশে, আঞ্চলিক শক্তি, না না, আঞ্চলিক শক্তি। বৃহত্তর ভারত মানে কি? বৃহত্তর ভারত মানে কি? একটা রাষ্ট্র করা তো না। আপনি যদি বৃহত্তর ভারত যদি করে একটা সার্কেল ভিতরে করতেন, তাহলে নেপালের যে জলবিদ্যুৎটা যদি আমরা নিতে পারতাম, ভুটানের পাথরটা যদি আমাদের এখানে আসতো, তাহলে তো আমাদের আর আমেরিকার কাছে যাওয়া লাগে না, ইউরোপের কাছে যাওয়া লাগে না।